প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়ের হিসাব। তো আমরা যদি একটু পিছনে যাই, যে মালিকানার ভিত্তিতে ব্যবসাকে 3 ভাগে ভাগ করে। এক হচ্ছে এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা এবং যৌথ মূলধনী কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসা। তো এক মালিকানা ব্যবসায়ে একজন মাত্র মালিক, অংশীদারি ব্যবসায়ে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন মালিক থাকেন বা অংশীদার থাকেন। তবে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন। আর যৌথ মূলধনী কোম্পানি 2 রকম, একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং অন্যটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো এক্ষেত্রেও প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2, সর্বোচ্চ 50। আর পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ সর্বোচ্চ কতজন হবে সেটি নির্দিষ্ট নয়, শেয়ারের উপর নির্ভরশীল। তো চলো, আমাদের কাজ হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। তো প্রথম কথা হচ্ছে অংশীদারি ব্যবসা কাকে বলে। যদি আমরা বলি যে মুনাফা অর্জনের লক্ষ্যে 2 বা ততোধিক ব্যক্তি কোনো ব্যবসা গঠন ও পরিচালনা করেন, সেটি হচ্ছে অংশীদারি ব্যবসায়। তো এই অংশীদারি ব্যবসায়ের হিসাব করার জন্য এই অধ্যায়ে বা এই পাঠে 2টি পাঠ করা হয়। একটি হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব আর আরেকটি হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। লাভ লোকসান হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব আমরা সামনে রাখছি। এখানে লাভ লোকসান অর্থাৎ লাভ ক্ষতি বের করার জন্য আমাদেরকে আয় আর ব্যয়গুলো অন্তর্ভুক্ত করতে হয়, অংশীদারি ব্যবসায়ের আয় ব্যয়গুলো। সেক্ষেত্রে আমরা বাম পাশে অংশীদারি ব্যবসায়ের ব্যয়গুলো আমরা লক্ষ্য করি, যে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন এবং কমিশন, এই হচ্ছে আমার ব্যয়ের পাশ। আর ডান পাশে হচ্ছে অংশীদারদের অংশীদারি ব্যবসায়ের আয়ের পাঠ। সেক্ষেত্রে এখানে উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন হয়। তো আমরা একটা একটা করে দেখব। প্রথম আমাদের কাজ হচ্ছে মূলধনের সুদ, অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ। এখানে একটি প্রশ্ন আমি রাখছি মূলধনের সুদ সংক্রান্ত। যদি একটু লক্ষ্য করে দেখো, সান, মুন ও স্টার একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। 2022 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল, সানের মূলধন ছিল 50,000 টাকা, মুনের মূলধন ছিল 40,000 টাকা আর স্টারের মূলধন ছিল 30,000 টাকা। এগুলো হচ্ছে তাদের প্রাথমিক মূলধন। বছরের শুরুতে যে মূলধন থাকে বা যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করে, এই মূলধনগুলো হচ্ছে 3 জনের, 50,000, 40,000 এবং 30,000 টাকা। তো এরপরে কি হয়েছে দেখো, 2022 সালের 1 জুলাই তারিখে স্টার অর্থাৎ তৃতীয় অংশীদার স্টার 10,000 টাকা অতিরিক্ত মূলধন আনেন। তাহলে তাদের যে প্রাথমিক মূলধন বা বছরের শুরুতে যে মূলধন আছে, ওই মূলধনের সাথে স্টার অতিরিক্ত বছরের মাঝামাঝি সময় জুলাইতে 1 জুলাই অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে আরো 10,000 টাকা অতিরিক্ত মূলধন হিসাবে আনয়ন করেন। তো মূলধনের সুদ ধরে নিলাম আমরা যে 10%। এখানে একটু খেয়াল করো, যদি আমি বলি সানের মূলধন একটি, প্রাথমিক মূলধনটি 50,000 টাকা আর মুনের মূলধন হচ্ছে 40,000 টাকা একটি মূলধন, কিন্তু স্টারের মূলধন 2টি, একটি প্রাথমিক মূলধন 30,000 টাকা এবং আরেকটি সে পরবর্তীতে বছরের মাঝামাঝি সময়ে আরো 10,000 টাকা অতিরিক্ত মূলধন হিসাবে আনয়ন করেন। তাহলে
যখন আমরা মূলধনের সুদ ধরবো, স্টার দুইটা মূলধনের উপরে সুদ পাবে, বা স্টারকে দুইটা মূলধনের উপরেই সুদ দিতে হবে। তার প্রাথমিক মূলধনের উপরে দিতে হবে এবং পরে যে 10,000 টাকা অতিরিক্ত মূলধন আনছে ওই 10,000 টাকার উপরে সে সুদ পাবে হিসেব করে। তো প্রথমে খেয়াল করো, মূলধনের সুদ যদি 10% হয়, এই সানের মূলধন কত? 50,000 টাকা। 50,000-এর 10% হচ্ছে 5,000 টাকা। এরপরে আসো মুনের যে মূলধন আছে, প্রাথমিক মূলধন 40,000 টাকা। এই 40,000 টাকার 10% হচ্ছে 4,000 টাকা। এইবার আসো, স্টারের মূলধন কিন্তু দুইটি, তার এক প্রাথমিক মূলধন এবং অতিরিক্ত মূলধন। তো প্রাথমিক মূলধন তার কত? 30,000 টাকা। 30,000 টাকার 10% হচ্ছে 30,000 টাকার 10% হচ্ছে 3,000 টাকা। এটা হচ্ছে তার প্রাথমিক মূলধনের সুদ। এবারে সে যে আরো অতিরিক্ত কত টাকা আনছে, 10,000 টাকা কারবারে আনয়ন করে, এই 10,000 টাকার 10% হচ্ছে 1,000 টাকা। 10,000 টাকার 10% 1,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এই 1,000 টাকায় কি সে মূলধনের বাবদ সুদ পাবে? না, কারণ এই 10,000 টাকা সে বছরের শুরুতে আনে নাই। কখন আনছে? এই 10,000 টাকা সে বছরের মাঝামাঝিতে আনয়ন করে। তাহলে খেয়াল করো, সে কয় তারিখে আনছে? 1 জুলাই। যদি সে জুলাইতে এই 10,000 টাকা আনে, তাহলে এই 10,000 টাকা কত সময় হয়েছে এখন পর্যন্ত? ডিসেম্বর পর্যন্ত। তাহলে জুলাই হলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। অর্থাৎ সে 1,000 টাকা হচ্ছে পুরো বছরের জন্য, কিন্তু সে তো এই অতিরিক্ত মূলধনটি পুরো বছর হয় নাই বা বছরের শুরুতে আনে নাই। সে যখন থেকে অতিরিক্ত মূলধনটি আনয়ন করেন, ঠিক তখন থেকে সে সুদ পাবেন। সে যদি মার্চ থেকে আনয়ন করতেন, তাহলে মার্চ থেকে সুদটা পাইতেন। সে যদি অক্টোবর হয়, তাহলে আনেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে 3 মাসের সুদে পাইতেন। তো সে যেহেতু জুলাইতে 1 জুলাইতে সুদ আনয়ন করেন, তাহলে ডিসেম্বর পর্যন্ত সে 6 মাসের সুদ পাবেন। তাহলে 1,000 টাকার 6 মাস আমরা কিভাবে বাইর করবো? 1,000 গুণ 6 ভাগ 12, অর্থাৎ 12 মাসের মধ্যে সে এই অতিরিক্ত মূলধনের 6 মাসের টাকাটা সুদটা পাবে। তাহলে 6 মাসের হবে 500 টাকা। তাহলে তার মোট মূলধনের সুদ হবে 3,500। 3,000 হচ্ছে তার প্রারম্ভিক মূলধনের উপর, সেটি পুরো বছর, সেখানে কোনো মাসের কাজ নাই। আর 500 টাকা হচ্ছে সে যে পরবর্তীতে অতিরিক্ত মূলধন আনয়ন করছে, ওই অতিরিক্ত মূলধনের 6 মাসের সুদ 500। তার মানে মোট হচ্ছে 3,500। তাহলে আমরা যোগ করলে দেখি 12,500 টাকা হচ্ছে মূলধনের সুদ।